নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলায় বড় নির্দেশ দিল হাইকোর্ট। আমরা গাধা নই, এরা কি রামকৃষ্ণ না বিবেকানন্দ যে ডাকলেই লোক আসবে? সনাতনী মামলায় হাইকোর্টে জোর সওয়াল কল্যাণের। কোনো দেশের পতাকা পোড়ানো উচিত নয়, নাম না করে শুভেন্দুকে বার্তা দিলীপের। আমি কোনো আর্মি জেনারেল নই, ভারতের বিরুদ্ধে বিবৃতি দিয়ে সাফাই ইউনূসের। বাবরি মসজিদের নামে ট্রাস্ট করা যাবে না, কেন ব্যাখ্যা দিলেন হুমায়ুন নিজেই। বিরোধীদের থেকে বেশি এই লোকেদের ভয় পান কল্যাণ, দলের একাংশকে নিশানায় পাশে পেলেন কুণালকেও। সিদ্ধারামাইয়ার পর জঙ্গি হানা নিয়ে প্রশ্ন কর্ণাটকের মন্ত্রীরও। কেন নাম নেই তালিকায়, আমাদের গুলি করে মেরে দিক মুখ্যমন্ত্রী। হাজরায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, আটক এসএসসি চাকরি হারারা। এবার আসছে বিস্তারিত খবরে। এসএসসি আবহে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলার শুনানির জন্য উঠল কলকাতা হাইকোর্টে। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। এদিন রাজ্যের তরফে কিছুটা সময় চেয়ে নেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন বিচারপতি বলেন, 32,000 শিক্ষক নিয়োগ বাতিল মানেই আইনজীবীরা দীর্ঘ সময়ের জন্য বক্তব্য রেখে যাবেন, তা হতে পারে না। আদালত অতটা স্কাই দেবে না। যাদের একই বক্তব্য এবং একই ইস্যু নিয়ে মামলা, সেখানে আইনজীবীদের একজনের নেতৃত্বে বক্তব্য জানানোর কথা বলছে ডিভিশন বেঞ্চ। এর আগে চাকরি বাতিল মামলায় একক বেঞ্চে শুনানির সময় আবেদনকারীদের পক্ষে কেউ উপস্থিত ছিলেন না, তাই বিচারপতি 7ই মে পরবর্তী শুনানি রাখলেন। ওই দিন পর্ষদ আগে বলবে, বিচারপতির নির্দেশ, ওই দিন মামলায় সব পক্ষকে কাগজপত্র আদালতে জমা দিতে হবে। প্রসঙ্গত, এর আগে 7ই এপ্রিল মামলাটি শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু সেই দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি দেন বিচারপতি সৌমেন সেন। এরপরেই হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানু মামলাটি নতুন বেঞ্চে পাঠায়। এবার সেখানে গিয়েও পিছিয়ে গেল শুনানি। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই সনাতনী ধর্ম সম্মেলনের আয়োজন করতে চেয়ে মামলা হয়েছে হাইকোর্টে। পুলিশ অনুমতি না দেওয়ায় সমস্যায় পড়েছে ওই সংগঠন। সোমবার কলকাতা হাইকোর্টে ছিল সেই মামলার শুনানি, আর সেখানেই একের পর এক প্রশ্ন তুলল রাজ্য। কারা দিচ্ছে টাকা? কেন ওই দিনটাকে বেছে নেওয়া হলো? এদিন মামলাকারীর আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য জানান, স্থানীয় ক্লাবের তরফে ওই সম্মেলনের জন্য বায়ো টয়লেট দেওয়া হচ্ছে, 1 লক্ষ জলের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, একসঙ্গে 50,000 লোক আসবে না। তবে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের প্রশ্ন, 4 থেকে 5 জন লোক এত বড় কর্মসূচি করতে পারে? এটা কি বিশ্বাসযোগ্য? 50টি বায়ো টয়লেট বসানোর টাকা কে দেবে? মেডিকেল ক্যাম্পের টাকা কে দেবে? কোনো হিসাব কি দেওয়া আছে? ওই দিনটাকে কেন বেছে নেওয়া হলো? এই প্রশ্ন তুলে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, এই অক্ষয় তৃতীয়ার দিনটি তো এমন নয় যে 350 বছর পরে এসেছে, আবার 435 বছর পরে আসবে। কেউ আড়ালে থেকে এই সম্মেলন করতে চাইছে বলেও দাবি করেন তিনি। এদিনের শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 50,000 লোক আনতে হলে 1,000 বাস লাগবে। যদি টোটোয় করে আসেন তাহলে তো 10-15,000 টোটো লাগবে। কিভাবে 50,000 লোক যাবেন? বিশেষ ট্রেনও বাতিল হয়েছে। আমরা গাধা নই যে এটা বিশ্বাস করে নেব যে লোক কলকাতা থেকে হেঁটে কাঁথিয়ে যাবেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, ওই দিন জগন্নাথ মন্দির উদ্বোধনের পাশাপাশি নাচিন্দা মন্দিরেও শীতলা পুজো রয়েছে, সেখানেও 1 লক্ষ লোক হওয়ার কথা, ফলে পুলিশ মোতায়েন করার ক্ষেত্রেও সমস্যা হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার বর্ধমানে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করার পাশাপাশি পতাকা পোড়ানোর বিরুদ্ধেই নিজের মত প্রকাশ করলেন, যা সরাসরি বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কাজের বিরোধী। কদিন আগেই বিধানসভায় গেটের বাইরে পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ানো হয়, যার নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে শহরের জোড়া মন্দিরের কাছে পাঞ্জাবি পাড়া পেট্রোল পাম্পের সামনে অনুষ্ঠিত একটি চা চক্রে যোগ দেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। এদিকে বিরোধী দলনেতার ওই কাজ তিনি সমর্থন করেন না, নাম না করেই সেই কথা বুঝিয়ে দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বর্তমানে চাপে চর্চায় পাকিস্তানের পতাকা পোড়ানো নিয়ে দিলীপ ঘোষ বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো দেশের পতাকা পোড়ানো উচিত নয়। আর রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, যাদের স্কুলে গিয়ে ক্লাস নেওয়ার কথা তারা আজ রাস্তায় বসে থাকতে হচ্ছে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে সেটা এখন সবাই বুঝতে পেরেছেন। অন্যদিকে চাপে চর্চায় যোগ দিতেই দিলীপকে নানান বিষয়ে প্রশ্ন করা হয়, আর উঠে আসে পেহেলগাঁওয়ের ঘটনা।
পাকিস্তানে জঙ্গিদের এমন বর্বরোচিত হামলা নিয়ে মুখ খোলেন তিনি। দিলীপ ঘোষের বক্তব্য, কোনো দেশের পতাকা পোড়ানো উচিত নয়। আমি এটা মোটেই পছন্দ করি না। দিলীপ ঘোষের কথায় ভারত সরকার ব্যবস্থা নিতে শুরু করেছে। জঙ্গিদের বাড়ি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে ভারত। পাকিস্তানকে জব্দ করতে ভারতের আগেই জল বন্ধ করে দিয়েছে। দুনিয়ার সমস্ত দেশ নরেন্দ্র মোদীকে সমর্থন জানাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত বছর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভের পর তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর 84 বছর বয়সী নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে শুরু করেন। ইউনূসের মতে এমন অনেক বাড়ি আছে যার একটি অংশ ভারতে এবং অন্য অংশটি বাংলাদেশে। আমরা এরকম প্রকৃতির, একই ভাষায় কথা বলি এবং আমাদের ইতিহাসও একই রকম। যখন আমরা এতই ঘনিষ্ঠ, তখন যদি আমাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা থাকে, তবে আমাদের বুঝতে হবে সমস্যাটি কোথায়। আমি এই বিষয়টি উত্থাপন করছি কারণ আমাদের ভবিষ্যৎ একে অপরের সাথে জড়িত। এমতো অবস্থায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সম্পর্কে তার সাম্প্রতিক মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস জানান যে তার বক্তব্য ভুল বোঝাবুঝি হয়েছে। ইউনূস বলেন, আমি সবাইকে ঐক্যবদ্ধ করার কথা বলেছি, কিন্তু কিছুজন সেটাকে দখলের প্রচেষ্টা বলে অভিহিত করছেন। আমি কোনো জেনারেল নই যে কাউকে দখল করব। আমি এমন একজন ব্যক্তি যে সবাইকে একত্র করার চেষ্টা করে। ইউনূস আরও বলেন, তিনি সর্বদা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার সংস্থাকে শক্তিশালী করার কথা বলেন। SAARC নিজেদের মধ্যে লড়াইয়ের জন্য নয়, বরং সমস্যার সমাধানের জন্য রয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি করবেন তিনি। গত বছরের 9ই ডিসেম্বর ঘোষণা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এর জন্য ট্রাস্ট গঠনের কথাও তিনি জানান। এবার আবার সেই ট্রাস্টের নাম নিয়ে পিছু হটতে হলো ভরতপুরের বিধায়ককে। ট্রাস্টের নামে বাবরি মসজিদ ট্রাস্ট রাখতে চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আগেই সমস্ত রাজ্যকে জানানো হয়েছে বাবরি মসজিদ নামে কোনো ট্রাস্ট গঠন করা যাবে না। তাই ট্রাস্টের নাম বদলাতে চান তৃণমূলের এই বিধায়ক। সোমবার TV9 বাংলাকে হুমায়ুন বলেন, বাবরি মসজিদ ট্রাস্টের রেজিস্ট্রেশনের জন্য মাস দেড়েক আগে কলকাতার অফিসে আবেদন করেছিলাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ওই অফিসের তরফে অনঅফিসিয়ালি জানানো হয়েছে বাবরি মসজিদের নামে কোনো ট্রাস্ট করা যাবে না। যারা পদাধিকারী তারাই থাকবেন, শুধু ট্রাস্টের নাম বদলাতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি ট্রাস্ট থাকবে, কিন্তু নাম বদলে দেব। এরপরেই তিনি 9 জনের এক্সিকিউটিভ বডি থাকবে ওই ট্রাস্টে। আমরা নতুন নাম জমা দিলে 7 দিনের রেজিস্ট্রেশন হয়ে যাবে। ট্রাস্টের নাম পরিবর্তন করা হলেও মসজিদের নাম যে পরিবর্তন করবেন না তা স্পষ্ট করে দিলেন হুমায়ুন। তিনি বলেন, 2025 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেদিন বোর্ডের বাবরি মসজিদই লেখা থাকবে। এর আগে হুমায়ুন কবির বলেছিলেন, বাবরি মসজিদ তৈরির কাজ সম্পূর্ণ হতে 3 থেকে 5 বছর সময় লাগবে। তৃণমূলপন্থী সংগঠন বলে পরিচিত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে গিয়ে দলের একাংশকে নিশানা করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিছু লোক দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি। এই ইস্যুতে কুণালকে পাশে পেয়েছেন তিনি। বিরোধীদের থেকে বেশি এই লোকেদের ভয় পান বলেও জানান কল্যাণ। কুণাল ঘোষের প্রশংসা শোনা যায় তার মুখে। দলের একাংশের বিরুদ্ধে সমালোচনার ইস্যুতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন কুণাল ঘোষ। অনুষ্ঠানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভানেত্রী শশী পাঁজা এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পেহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন নিরীহ মানুষের মর্মান্তিক মৃত্যুর পর বদলা চাইছে দেশ। জল, স্থল, আকাশে বাহিনীর তৎপরতা তুঙ্গে। এর মধ্যেই কর্ণাটকের কংগ্রেসী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জানিয়েছেন তিনি যুদ্ধের পক্ষে নন। তার এই মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই সিদ্ধারামাইয়া মন্ত্রিসভার এক মন্ত্রী RB তিম্মাপুরের মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। আবগারি মন্ত্রী জানান, কেউ গুলি করতে এসে কি ধর্ম সম্প্রদায় জিজ্ঞেস করে? এসে গুলি করে চলে যাবে। বাস্তবসম্মতভাবে চিন্তা করুন, হামলাকারীরা কোনোভাবেই ঘটনাস্থলে দাঁড়িয়ে সকলের ধর্ম জিজ্ঞাসা করে গুলি চালাবে না। এমনকি পেহেলগাঁও ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন তিনি। কর্ণাটকে কংগ্রেস মন্ত্রিসভার এই সদস্যের মতে গোটা বিষয়টিতে ধর্মীয় রং লাগাতে ষড়যন্ত্র করা হয়েছে। সমালোচনার ঝড় ওঠায় নিজের মন্তব্যে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন সিদ্ধারামাইয়া। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দাবি তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, যুদ্ধ নিয়ে আমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রচুর বিতর্ক আলোচনা হয়েছে, সবই নেতিবাচক। আমি বলতে চেয়েছি, যুদ্ধ কখনোই প্রথম এবং একমাত্র বিকল্প হতে পারে না। কোনো দেশের ক্ষেত্রে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া শেষ অস্ত্র হওয়া উচিত নয়।
এসএসসি 2016 সালে চাকরিহারাদের বিক্ষোভে অবরুদ্ধ হাজরা মোড়। এদিকে আজ হাইকোর্টে টেট মামলার শুনানি। একই দিনে আবার এসএসসি অযোগ্যদের মাইনে ফেরত নিয়েও ফের মামলা শুনবে হাইকোর্ট। ঠিক এমনই এক পরিস্থিতিতে গর্জে উঠল এসএসসি 2016 চাকরিহারারা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু, কেন নাম নেই তালিকায়, আমাদের গুলি করে মেরে দিক মুখ্যমন্ত্রী, রাস্তায় শুয়ে বিস্ফোরক দাবি, টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো চাকরিহারা বিক্ষোভকারীদের। যারা চাকরিহারা, যাদের এখনো ডিআই এর তালিকায় নাম নেই, স্কুলে যেতে পারছেন না, সেই শিক্ষক শিক্ষাকর্মীরা রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা বিষয়টিকে হস্তক্ষেপ করতে হবে। সুরক্ষার্থে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বাড়ির পথের রাস্তা ব্যারিকেডের পর ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে কলকাতা পুলিশ। আটকে দেওয়ার ফলে এদিন চাকরিহারা আন্দোলনকারীরা হাজরা মোড়েই বসে পড়েছেন এবং তারা বলছেন অযোগ্য বলে চিহ্নিত করে তাদের দেওয়া হয়েছে, কিন্তু তারা অযোগ্য নন, এই গুরুতর অভিযোগ তুলেছেন চাকরিহারা বিক্ষোভকারীরা। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।